Hello, assalamu alaikum. I am Swapnil Arafat Nabi, এবং today I am present here to give some tips and techniques on the AAA exam. So আমাদের AAA exam is knocking at the door. AAA exam is by far the hardest paper in the whole of the ACCA syllabus, এবং এটার pass rate সবচেয়ে কম. So in the AAA exam, আমাদের almost most of the candidates তাদের repeat attempts অনেক বেশি, এবং number of students যারা পাস করতে পারছে না তাদের numbers are getting higher and higher every day. So AAA exam সম্পর্কে tips and techniques যে কেন স্টুডেন্টসরা again and again fail করে এবং কি কি problems তারা actually face করে. So I will be taking the help of the advanced audit and assurance examiners report. I hope the screen এটা আপনাদের সামনে শেয়ার্ড হয়ে যাবে বা হয়তো বা অলরেডি হয়ে গিয়েছে. সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি. So I hope আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন. So this is from ACCA examiners report advanced audit and assurance. এটা সেপ্টেম্বর ডিসেম্বর 2020, যেটা আমাদের লাস্ট এক্সামিনার রিপোর্ট যেটা বের হয়েছে. সেখান থেকে আমরা কিছু গাইডেন্স নিব এবং এর সাথে সাথে আমি কিছু কথা বলবো AAA এক্সামস এর বিষয়ে. সো এখানে এক্সামিনার্স রিপোর্ট, এখান থেকে আমরা যদি স্টার্ট করি, এক্সামিনার্স রিপোর্টে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন কিছু অ্যাডভাইসেস দেওয়া হয়. তো এখানে আমাদের সামনে কোয়েশ্চেন 1. তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন 1 এর মেইন পার্ট যেটা সেটা. তো আমরা রিকোয়ারমেন্টসটা দেখি. আচ্ছা, এখানে রিকোয়ারমেন্টস ডাইরেক্টলি বলা নাই. বেসিক্যালি এটা হচ্ছে কোয়েশ্চেন 1. তো কোয়েশ্চেন 1 হচ্ছে যে মেইনলি প্ল্যানিং স্টেজের কোয়েশ্চেন থাকে. এখানে রিস্ক অ্যানালিসিস, অডিট রিস্ক, অডিট প্রসিজার্স, এথিক্স থাকে, ডেটা অ্যানালিটিক্স থাকে. তো এখানে ডেটা অ্যানালিটিক্স এর উপরেও কোয়েশ্চেন আছে. সো ফার্স্ট কোয়েশ্চেন প্ল্যানিং স্টেজের হয়. তো এখানে কোয়েশ্চেনের সিনারিওটা এখানে একটু ডিসক্রাইব করছে যে এটা একটা হচ্ছে যে ক্রুজ শিপ হলিডেজ. তো এখানে ক্লায়েন্ট তারা ক্রুজ শিপস টু ভেরিয়াস মার্কেটস, হলিডেজ টু ভেরিয়াস মার্কেটস. তো এটা একটা সিনারিও. সো সিনারিও যেটাই হোক, আমরা এখান থেকে টিপস অ্যান্ড টেকনিক্স যেটা সেই বিষয়ে আলোচনা করব. তো এখানে প্রথমে এক্সামিনার কোয়েশ্চেনটাকে কিছু অ্যানালাইজ করছে, ভেঙে ভেঙে আমাদেরকে বলতেছে যে কোয়েশ্চেনে কি কি মেনশন করা হয়েছিল, কি কি জিজ্ঞেস করা হয়েছিল. তো এখানে একটা রেকমেন্ডেশন এখানে হচ্ছে, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ক্যান্ডিডেটস রিভিউ all the exhibits while planning their answers to the question. তো এখানে সবগুলো এক্সিবিট আমাদের একটু পড়ে নেওয়া দরকার, একটু দেখে নেওয়া দরকার. এরকম না যে প্রথম বা সেকেন্ড এক্সিবিট থেকেই সব অ্যান্সার করে ফেলা যাবে, বা হইতে পারে যে লাস্ট এক্সিবিটে কিছু ইনফরমেশন থাকতে পারে. সো আমরা কিছুটা পুরোটাই একটু ব্রাউজ করে নিব যে পুরোটা সবগুলো এক্সিবিটের মধ্যে কি আছে, শুধু একটা এক্সিবিট দেখবো এরকম না. তো এটা হচ্ছে একটা অ্যাডভাইস. তো এটা আমরা যদি পুরা সবগুলো এক্সিবিট দেখি তাহলে আমাদের ওভারঅল সিনারিও সম্পর্কে একটা ধারণা হবে, এবং আমরা ওই ধারণা থেকেও অনেক পয়েন্টস বের করতে পারবো. কারণ আমাদের ACCA তে ধারণা থেকে পয়েন্টস বের করা অ্যালাউড, এবং আমরা কি পরিমাণ প্রফেশনাল জাজমেন্ট করতে পারছি, নিজের থেকে অ্যানালাইজ করতে পারছি, নিজের থেকে একটা জিনিস চিন্তা করে, সিনারিওটা চিন্তা করে সেটার উপরে একটা অ্যানালিসিস কি পরিমাণ দিতে পারছি এটা দেখা হয়. তো ওভারঅল সিনারিওটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে কি হলো. এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বলা হয়েছে. ইট ওয়াজ কোয়াইট অ্যাপারেন্ট
this session that candidates often approached the question by working through the exhibits and attempting to use each piece of information in isolation. So এখানে এক্সিবিট গুলা যখন ইউজ করেছে ক্যান্ডিডেটরা, এবার এটা ভেরি ক্লিয়ার, তারা প্রত্যেকটা পিস অফ ইনফরমেশন আলাদা আলাদা করে চিন্তা করেছে, which was insufficient and often leads to candidates discussing issues in the wrong context. তাহলে যেহেতু প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে যদি কোনো স্টুডেন্ট কনসিডার করে, তাহলে পুরা কনটেক্সটটা সে বুঝতে পারলো না, তার অ্যান্সারটা কনটেক্সচুয়ালি রং হয়ে যাবে, সে কনটেক্সট অনুযায়ী অ্যান্সার করতে পারবে না, যেটা এইবার হয়েছে। তো এটা করার কারণে কিছু রিস্ক আইডেন্টিফাই করতে পারে নাই ক্যান্ডিডেটস, এবং ফাইনালি তার পয়েন্টস বের করতে, ক্যান্ডিডেটস এর পয়েন্টস বের করতে সময় লেগে গেছে, সো টাইম প্রেসারের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি বললো যে একটা হলিস্টিক ভিউ, অর্থাৎ সবগুলো এক্সিবিট করে আপনাকে একটা হলিস্টিক ভিউ, যে ওভারঅল কি ঘটনা ঘটছে, আপনার প্রত্যেকটা পিস অফ ইনফরমেশন এরকম আলাদা আলাদা করে মনে রাখতে হবে, বা তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি হোল সিনারিওর যে কনটেক্সট যেটা হলো সেটা আপনি খেয়াল করতে পারলে, ওই কনটেক্সটের ভিত্তিতে যদি আপনি অ্যান্সার করেন, তাহলে আপনার অ্যান্সার আপনার আরো বেশি মার্কস গেইন করবে, রাদার দেন এক একটা পয়েন্ট ইন আইসোলেশন যদি কনসিডার করেন, তাহলে পয়েন্টস বের করাটাও মুশকিল হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে often candidates do not remain focused on the audit stage and produce answers which are nonsensical in the context. তো দেখা যাচ্ছে যে অডিট স্টেজ এখানে প্ল্যানিং স্টেজ, এখন এই জিনিসটা যদি মাথায় না রাখা হয়, তাহলে স্টুডেন্ট দেখা যাচ্ছে অ্যান্সার করতে গিয়ে সে ফাইনাল অডিট স্টেজে চলে গেছে, বা আপনার প্ল্যানিং স্টেজে নাই, সে নেক্সট স্টেপে চলে গেছে, সেখান থেকে সেই কনটেক্সট থেকে সে অ্যান্সার করছে, অথচ এখানে সেই কনটেক্সটটা নাই, উই আর স্টিল ইন দ্য প্ল্যানিং স্টেজ, আমরা এখনো we didn't go to the final stages of audit. তো স্টেজটা আপনার খেয়াল রাখতে হবে। স্টুডেন্টসরা অনেক সময় দেখা যাচ্ছে যে স্টেজ যে একটা বিষয়, এটা যে ইম্পর্টেন্ট, এই জিনিসটা হয়তো তারা বুঝতে পারতেছে না, তারা স্টেজটা মাথা থেকে অমিট করে এমনি চিন্তা করতেছে যে এরকম এরকম রিস্ক, তো এটার ব্যাপারে কি করা যেতে পারে। তো যে কোনো রিস্কের ব্যাপারে আমরা প্ল্যানিং স্টেজে এক ধরনের আমাদের স্টেপস হয়, যেহেতু সেই সময় আমরা এখনো প্ল্যানিং করছি, পুরো টাইমটা আমাদের হাতে বাকি আছে, সো আমাদের প্ল্যানিংটা অন্যরকম হবে। আর যদি একদম ফাইনাল স্টেজে কোনো কিছু ধরা পড়ে, তখন সেখানে বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। সো দ্য স্টেজ, প্ল্যানিং স্টেজ, এটা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে, এই কনটেক্সটে অ্যান্সার করতে হবে, অন্য কোনো স্টেজে যাওয়া যাবে না। এখানে আরেকটা মিস্টেক স্টুডেন্টসরা করেছে, যে তারা বলেছে যে আপনার প্ল্যানিংটা প্রি ইয়ার, বছর শেষ হওয়ার আগে এই কাজগুলা করা হয়, কারণ ফাইনাল অডিটটা বছর শেষ করার পরে করা হয়, ফাইনাল অডিট বছর শেষ করার আগে করা হয় না, ফাইনাল অডিট বছর শেষ করার পরে করা হয়। তো এটা স্বাভাবিক যে বছর শেষ হওয়ার আগেই কিছু প্ল্যানিং এর কাজ শুরু হয়ে যাবে, এর মানে এটা না যে লেট হয়ে গেল, তা না, বরং তারা বছর শেষ হওয়ার আগেই কাজ শুরু করলো। তো এখানে এটা লেট হয় নাই, বরং দে আর অন টাইম, কারণ ফাইনাল অডিট হবে বছর শেষ হওয়ার পরে। তো এখানে তারা একটা রং অ্যাসাম্পশন করেছে, যে বছর যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো তারা তাদের ধারণা হয়তো বা যে বছর শেষ হওয়ার সাথে সাথে অডিট রিপোর্ট তৈরি থাকতে হবে। তো এটা একটা রং অ্যাসাম্পশন ছিল, এখানে টাইম প্রেসারের বিষয়টা নাই। এখানে আমাদের এর নাম্বারের রিকোয়ারমেন্টটা কি ছিল, ইউজিং দ্য ইনফরমেশন ইন অল এক্সিবিটস, এখানে আরো স্পেসিফিক্যালি বলে দিয়েছে ইনফরমেশন ইন অল এক্সিবিটস, evaluate the audit risks to be considered in planning the group audit. Evaluate the audit risks in considering the planning the group audit.
So you are not required to consider audit risks relating to foreign exchange transactions and balances, as this will be planned separately. So এই কোশ্চেনে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড কোনো রিস্ক দিলে আমরা মার্কস পাবো না, স্পেসিফিক্যালি মেনশনড। তো অ্যাডভাইসটা হচ্ছে যে অবশ্যই কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, যেটা নোটে দেওয়া ছিল আছে সেটাও পড়তে হবে, যেটা আমাদেরকে এক্সক্লুড করে দিল কোয়েশ্চেনে সেটা অবশ্যই আমরা অ্যান্সার করব না, করে কোনো মার্কস পাবো না, অনলি ওয়েস্ট অফ টাইম। এখানে এক্সামিনার সেটা মেনশন করেছে যে অনেকেই এই জিনিসটা ফরেন এক্সচেঞ্জ রিলেটেড রিস্ক মেনশন করেছে, বাট তারা অবশ্যই কোনো মার্কস পায় নাই। তো এখানে এক্সামিনার রিপোর্টে পুরো সিনারিওটা অ্যানালিসিস করে দিচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট। সো আপনারা এই এক্সামিনার রিপোর্ট গুলো ভালো করে পড়া উচিত প্রত্যেকটা স্টুডেন্ট, কারণ এক্সামিনার রিপোর্টে আপনি কোয়েশ্চেনটা ভেঙে ভেঙে এখানে বলে দেওয়া হচ্ছে। আপনারা যখন এক্সাম কিট করেন কিংবা ফার্স্ট ইয়ার এক্সামস করেন সেখানে কোয়েশ্চেনটা পড়ছেন আর আপনি অ্যান্সারটা পড়ছেন, কিন্তু এক্সামিনার রিপোর্টে যে ধরনের গাইডেন্সটা দেওয়া হচ্ছে যে নট অনলি কোয়েশ্চেনটা কি চাচ্ছে, কোয়েশ্চেনে কি কি বলা হয়েছে শুধু তাই না, এক্সাম কিটে কিছুটা টিপস থাকে ওখানে, যে ছোট করে একটা প্যারাগ্রাফ উপরে লেখা থাকে যে এরকম বিষয় জিজ্ঞেস করা হয়েছে, সো অ্যান্সারটা যেন এই বিষয়ের উপরে হয়। কিন্তু এক্সামিনার রিপোর্টে এমন এটাও বলা হয় যে ক্যান্ডিডেটরা আসলে কি মিস্টেক করে এবং করেছে। তো প্রত্যেকটা সেশনে ক্যান্ডিডেটস কি ধরনের মিস্টেকস করলো এটা আপনি স্পেসিফিক্যালি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো কোয়েশ্চেনটাও ভেঙে ভেঙে অ্যানালিসিস করে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, প্লাস স্টুডেন্টদের রিস্ক কি কি থাকে, তারা কি কি মিস্টেকস করে, স্পেসিফিক্যালি আপনি ওই মিস্টেকস গুলো এখান থেকে জেনে নিতে পারছেন, ওটা আপনি বুঝে নিতে পারছেন। তো আপনি যদি প্রত্যেকটা সেশনের এক্সামিনার রিপোর্ট আপনি ভালো করে পড়েন তাহলে আমাদের ক্যান্ডিডেটস AAA ক্যান্ডিডেটস ওয়ার্ল্ড ওয়াইড পাস রেট সবচেয়ে লোয়েস্ট। সো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে স্টুডেন্টস পাস রেট সবচেয়ে লোয়েস্ট, সো তাদের পাস রেট ইমপ্রুভ করার এটা একটা গুড ওয়ে। এখানে আরো কিছু বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর নট এক্সপেক্টেড টু হ্যাভ ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ। তো এখানে এরকম না যে আপনাকে ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ, কোথায় কি হয়েছে আপ টু ডেট থাকতে হবে উইথ দ্য নিউজ, কিন্তু এর মানে এটা না যে আপনাকে ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ সে আপনার আপনার এরো ইন্ডাস্ট্রিতে ধরেন কি কি হচ্ছে, সো এরো ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার স্পেসিফিক্যালি বিষয়গুলো না জানলেও হবে, বাট আমাদেরকে এনাফ ইনফরমেশন দেওয়া হবে যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইনফরমেশন ছাড়াও আমরা অ্যানালিসিস যাতে করতে পারি, আমাদের অডিটরদের নলেজের বেসিসে যতটুকু করা সম্ভব সেই রিলেটেড এনাফ ইনফরমেশন দেওয়া থাকবে। তো এটা মনে করবেন না আমি তো আসলে বুঝি না, যে ধরেন এরোস্পেস ইন্ডাস্ট্রির কথা যদি হয় ফর এক্সাম্পল, এটা মনে করেন না আমি তো আসলে রকেট সম্পর্কে কিছু জানি না। You don't have to. So এখানে again কোয়েশ্চেনটা খুব সুন্দর করে, আসলে you should take out time, এক্সামিনার রিপোর্টটা আপনি কোয়েশ্চেন পেপারটা সেপ্টেম্বর ডিসেম্বর 2020 এটা হাতে নেবেন এবং এটা পড়বেন, পড়ার সাথে সাথে এক্সামিনার রিপোর্টটা এভাবে সুন্দর করে প্রত্যেকটা আইটেম সুন্দর করে ওরা এক্সপ্লেইন করে দিয়েছে। এখান থেকে আই বিলিভ যে এটা খুবই ভালো একটা ইনফরমেশন রিসোর্স। You get the appropriate guidance from the examiners themselves. তো এনিওয়েজ কোয়েশ্চেনসে তো স্পেসিফিক বিষয় থাকে যেটা আপনার অ্যাড্রেস করা লাগে, তো আমি বেসিক্যালি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে অ্যাড্রেস করতে চাচ্ছি তা না, বরং আমি ওভারঅল টিপস এন্ড টেকনিক্স দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি
যে এক্সামিনার রিপোর্টটা ভালো করে পড়েন। এক্সামিনার রিপোর্ট আপনি যদি 5টা এক্সামিনার রিপোর্ট পড়েন, অবশ্যই অনেক ইনফরমেশন। সো এক একটা এক্সামিনার রিপোর্টের ভিতরে কি কি ইনফরমেশন আছে সেটা আপনাদেরকে পড়ে নিতে হবে। বাট আমি আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি যে কি কি করণীয়, এবং এক্সামিনার রিপোর্টের মধ্যে কিছু ভাইটাল সেপ্টেম্বর ডিসেম্বর 2020 ভিতরে কিছু ভাইটাল ইনফরমেশন সেই সম্পর্কেও আমি বলবো, যেগুলো ভাইটাল, অনেকটাই জেনারেল। প্রায় প্রত্যেক এক্সামিনার রিপোর্টে ওই ধরনের কমেন্ট আসে। তো এই বিষয়গুলো আমি তুলে ধরবো, প্লাস আমিও কিছু বলবো। যেরকম এখানে বলা হচ্ছে যে in addition to those two risks arising from the information, candidates should be alert to the risk that the classification and useful lives are both areas of potential earnings management. তো এখানে একটা বিষয় ছিল ক্লাসিফিকেশন এবং ইউজফুল লাইফ। এখানে খেয়াল রাখতে হবে যে ক্লাসিফিকেশনেও হেরফের করার মাধ্যমে প্লাস ইউজফুল লাইফস এর মধ্যে হেরফের করে আর্নিংস পটেনশিয়াল মানে আর্নিংস ম্যানেজমেন্ট করা যায়। তো এখানে স্টুডেন্টরা হয়তো খুব একটা এটা ফোকাস করতে পারে নাই, তো তারা আমাদেরকে অ্যালার্ট করে দিল। তো সামনে যদি ক্লাসিফিকেশন এবং ইউজফুল লাইফ সম্পর্কে কোনো কনটেক্সট আসে, দেন নো দ্যাট এখানেও আর্নিংস ম্যানেজমেন্টের potentiality থাকে। So you should know how to approach this point. এখানে again question specific একটা ইনফরমেশন দিয়েছে যে জিম ইকুইপমেন্ট তারা ক্যাপিটালাইজ করে নাই, এটা করা উচিত ছিল। সো মিস্টেকস গুলো তাহলে কি রকম হচ্ছে, যে common mistake made by candidates here was to say that the gym equipment should not be capitalized. তো তারা এটা একটা রং অ্যাজাম্পশন পেশ করে দিল, যদিও আমাদের নেগেটিভ মার্কস নাই, বাট এটার থেকে আপনি কোনো মার্কস গেইন করতে পারছেন না। রং অ্যাজাম্পশন। দেখেন ক্যান্ডিডেটস কি টাইপ অফ মিস্টেকস করে। এখানে তারা বলেছে যে ওল্ড শিপস মাস্ট বি রিমুভড ফ্রম দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো এটা আসলে রিমুভ করতে হয় কখন, যদি ওটা পুরোপুরি ইম্পেয়ার্ড হয়ে যায়। আদারওয়াইজ ওল্ড হলেই যে রিমুভ করতে হবে তা না, ওল্ড হলেই রিমুভ করতে হবে তা না। আমরা যদি ওটা আইদার সেল না করে ফেলি বা জিনিসটা যদি 100% ইম্পেয়ার্ড না হয়, সেই ক্ষেত্রে আমরা তো ওল্ডটা রিমুভ করব না। তো এটা একটা সিলি মিস্টেক আমি বলবো। এখানে আরেকটা অ্যাডভাইস, candidates should note that in the absence of information on additions and disposals, it is not possible to calculate this year's depreciation figures by comparing accumulated depreciation year on year. তো এখানে বলা হচ্ছে যে অ্যাডিশনস এবং ডিসপোজালস এর ইনফরমেশন যদি আমাদের কাছে না থাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, সো যদি আমাদের অ্যাডিশনস কতটুকু হয়েছে, ডিসপোজালস কতটুকু হয়েছে, যদি ডিসপোজাল হয়ে থাকে সেই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। ওটা ছাড়া কিন্তু আমরা কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জ বের করতে পারবো না। তো এটা গোয়িং ব্যাক টু আওয়ার SBR, গোয়িং ব্যাক টু আওয়ার স্ট্যান্ডার্ডস অ্যাপ্লিকেশন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, সেখানে ক্যান্ডিডেটস রা কিছু মিস্টেক করেছে। এখানে আরেকটা পিস অফ অ্যাডভাইস, ভেরি কমন অ্যাডভাইস, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস শুড নোট দ্যাট অডিট রিস্কস জেনারেলি arise in areas that are new, complex or judgmental. So very vital একটা ইনফরমেশন, যে কোনো নিউ একটা সিস্টেম যদি ইমপ্লিমেন্ট করা হয়, নিউ আইটি সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়, সফটওয়্যারকে আপডেট করা হয় অর মানে চেঞ্জ করা হয়, এবং যে কোনো কমপ্লেক্স সিচুয়েশন, কমপ্লেক্স স্ট্যান্ডার্ড হতে পারে,
এবং একটা জাজমেন্টাল ইস্যু হতে পারে। এই সমস্ত জায়গাতে রিস্ক সবচেয়ে বেশি। নিউ জায়গাতে রিস্ক বেশি কারণ স্টাফ দে আর নট হ্যাবিচুয়েটেড উইথ দ্য নিউ সিস্টেম, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, এন্ড দেন তারা অ্যাপ্রোপ্রিয়েট কারেক্টলি ইউজ করতে পারবে। বাট ইন দ্য বিগিনিং তারা অনেক মিস্টেকস করবে, এবং কেউ যদি ইচ্ছা করে মিস্টেকস করে তার সিনিয়রও হয়তো অনেক সময় বুঝতে পারবে না, কারণ সিনিয়র নিজেও লার্নিং স্টেজে থাকবে। এখানে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট বি কোশ্চেনটা আমরা দেখি কি ছিল। ডিজাইন the principal audit procedures to be performed on the segmental information relating to the group's revenue. Design the principal audit procedures. So এখানে আমাদের audit procedures ডিজাইন বা মেনশন করতে বলেছে। সো এখানে বলা হচ্ছে generally answers to produce are handled well by candidates. So এই অ্যান্সার গুলা মোটামুটি ক্যান্ডিডেটসদের সমস্যা হয় না। রিকোয়ারমেন্ট সি তে যদি যাই, evaluate the matters to be considered. So matters to be considered in deciding whether Pegasus and company should accept the engagement to provide advice on the group's social and environmental information. So তারা এই কাজটা accept করবে কি না। তো তাহলে কি কি জিনিস তাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে? এটা আপনি যদি আপনার নোটস থেকে যদি এই জিনিসগুলা কি কি পয়েন্টস আসে সেই পয়েন্টস গুলা যদি আপনি মানে মাথায় রাখেন তাহলে এটা অ্যান্সার করা কোয়াইট ইজি। এখানে বলা হচ্ছে ইভ্যালুয়েট দ্য ম্যাটার্স টু বি কনসিডার্ড, যে আপনি কি কি অ্যাকসেপ্টেন্স ওটা অ্যাকসেপ্ট করবেন নাকি না, সেই জন্য কি কি ম্যাটার আপনি কনসিডার করবেন। তো আপনি আপনার নোটস থেকে, আপনাদের নোটস থেকে কিংবা বই থেকে কিংবা এক্সাম কিট যখন করেন সেখানে যেগুলো পয়েন্টস আসে ওই পয়েন্টস গুলো যদি নোট ডাউন করে নেন মোটামুটি ওই পয়েন্ট গুলো দিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন। তো এখানে বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেন, যে ধরেন কি কি জিনিস কনসিডার করা লাগে, তো এটা আপনারা সবচেয়ে বেস্ট হচ্ছে নোটস বা নিজেরা নোটস করে নেবেন কি কি পয়েন্টস, 8টা 10টা 12টা পয়েন্টস আপনাদের মাথায় রাখবেন, তো ইজিলি আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। কম্পারেটিভলি এটা ইজিয়ার কোয়েশ্চেন, বাট যদি আপনার মনে না থাকে দেন আপনাকে বানায় বানায় বলতে হবে। ডিতে হচ্ছে রেসপন্ড টু মাই রিকোয়েস্ট regarding the use of audit data analytics to enhance audit efficiency. So data analytics এর question এখানে আসছে। So request regarding the use of data analytics to enhance audit efficiency, effectiveness and quality. এটা আমাদের রিলেটিভলি নিউ এরিয়া আমাদের সিলেবাসে। আচ্ছা, এখানে একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে যে what was surprising was how many candidates thought that a benefit of data analytics over traditional data approaches was the ability to identify trends. তো ওরা বলতে অনেক ক্যান্ডিডেটস এই কথা বলেছে যে বেনিফিট অফ ডেটা অ্যানালিটিক্স ওভার ট্রেডিশনাল মেথডস। তো ডেটা অ্যানালিটিক্স এর বেনিফিটটা কি, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই ট্রেন্ডস অর পারফর্ম অ্যানালিটিক্যাল প্রসিজার্স। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স এর বেনিফিট উপর দিয়ে শুনলে মনে হচ্ছে যে ঠিকই আছে, ডেটা অ্যানালিটিক্স এর তো এটাই বেনিফিট যে ট্রেন্ডস আইডেন্টিফাই করা এবং
অ্যানালিটিক্যাল প্রসিজিয়ার্স পারফর্ম করা, কিন্তু আসলে এটা হয়তোবা আমি বলবো এটা ল্যাঙ্গুয়েজে তাদের ল্যাকিংটা হয়েছে। তারা মোস্ট প্রবাবলি বলতে চেয়েছে যে ডেটা অ্যানালিটিক্সে আমরা এই কাজগুলো অনেক বেশি করতে পারি, কারণ আমরা ডেটা অ্যানালিটিক্স আসার আগেও আমরা ট্রেন্ডস আইডেন্টিফাই করতাম, অ্যানালিটিক্যাল প্রসিজিয়ার্স পারফর্ম করতাম। তো ডেটা অ্যানালিটিক্স ইজ এ রিসেন্ট থিং, এবং এটা তো ট্রেন্ডস তো এখন শুরু হয়নি, এটা তো আগের থেকেই শুরু হয়েছে, ট্রেন্ড ক্যালকুলেশন করা এবং অ্যানালিটিক্যাল প্রসিজিয়ার্স করা। তো এখানে ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে তারা আসলে জিনিসটা প্রকাশ করতে পারে নাই যে হ্যাঁ ফাইন, যে এগুলো আগেও হতো, বাট ডেটা অ্যানালিটিক্স এই জিনিসটা অনেক কমপ্লেক্স লেভেলে করতে পারে, সেই জিনিসটা তারা স্পষ্ট করে বলতে পারে নাই, যার কারণে এখানে এক্সামিনার সারপ্রাইজড হয়ে গেছে। হোয়াট ওয়াজ সারপ্রাইজিং, হাউ মেনি ক্যান্ডিডেটস। তো এখানে সে বলছে যে while data analytics can handle the calculation of more trends, অর্থাৎ ডেটা অ্যানালিটিক্স দ্বারা আমরা অনেক বেশি ট্রেন্ড ক্যালকুলেশন করতে পারি এবং ফাস্টার করতে পারি, কিন্তু ইট উড বি কনসার্নিং টু থিঙ্ক, কিন্তু এটা চিন্তা করা তো উচিত না যে অডিটর্স ওয়ার ইনকেপেবল অফ ক্যালকুলেটিং ডেটা প্রিভিয়াসলি, মানে আগে যে একদমই করতে পারতো না, এটা চিন্তা করলে তো হবে না, এটা তো চিন্তা করা যায় না। তো আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে আপনার খেয়াল রাখতে হবে আপনি কি বলে ফেললেন, যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের এসএসসি এক্সামিন ইজ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিছু সব খেয়াল রাখতে হবে, সব সময় এক্সামিনার আপনার কথা বুঝে নিবে না, স্পেশালি যখন টেকনিক্যাল ইস্যুস হয়, সেখানে আপনাকে অবশ্যই ক্লিয়ারলি প্রকাশ করতে হবে। কোয়েশ্চেন 2, এখানে রিকোয়ারমেন্টটা কি ছিল? Comment on the quality of the planning and performance of the audit of Rivers Company, discussing the quality control, ethical and other professional issues raised and recommending appropriate actions to be taken. So comment on the quality of the planning and performance আর এবং কোয়ালিটি কন্ট্রোল, এথিক্যাল প্রফেশনাল ইস্যুস, এই জিনিসগুলা অ্যাড্রেস করতে বলেছে, কমেন্ট করতে বলেছে। তো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটরা এই কোয়েশ্চেন এর সাথে বেশ ফ্যামিলিয়ার, এবং যে এথিক্যাল যেগুলো রিস্ক আছে সেগুলাও ক্যান্ডিডেটসরা আইডেন্টিফাই করতে পেরেছে। এখানে ক্যান্ডিডেটস একটা কনফিউশন ক্রিয়েট করেছে যে তারা অ্যাকশনস এর সাথে প্রসিজিয়ার্স কে মিক্স করে ফেলেছে। অডিট প্রসিজিয়ার একটা ডিফারেন্ট জিনিস, আর অডিট অ্যাকশন মানে এখানে অ্যাকশনস টু বি টেকেন। ফর এক্সাম্পল আপনি দেখলেন যে এখানে একটা জিনিস যেটা হচ্ছে রংলি করা হচ্ছে, সো আপনি ওখানে সিনিয়র লেভেলে গিয়ে আপনি তাদের সাথে কথা বললেন, তাদেরকে অ্যাডভাইস করলেন, তাদেরকে রেকমেন্ড করলেন, সো এটা হচ্ছে অ্যাকশন, বাট এটা ইটসেলফ কোনো অডিট প্রসিজার না। আপনি রেকমেন্ড করছেন, ম্যানেজমেন্টকে রেকমেন্ড করছেন, সো এটা হচ্ছে অ্যাকশন। কিংবা আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করছেন যে এই অবস্থায় আপনার কি করণীয়, এটা ইটসেলফ অডিট প্রসিজার না, এটা একটা অ্যাকশন, এটা একটা কাজ। আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করছেন, আপনি আপনার লাইন ম্যানেজারের সাথে কথা বলছেন, আপনি আপনার অডিট ম্যানেজারের সাথে কথা বলছেন, এবং ক্লায়েন্টের ম্যানেজমেন্টকে অ্যাডভাইস দিচ্ছেন, রেকমেন্ডেশন দিচ্ছেন, করছেন, বা তাদের সাথে ডিসকাশন করছেন, এগুলো অ্যাকশনস। এটা ইটসেলফ প্রসিজিয়ার্স না। প্রসিজিয়ার হচ্ছে যেটার মাধ্যমে আপনি একটা এভিডেন্স ফাইন্ড আউট করেন, একটা প্রসিজিয়ার, সে প্রসিজিয়ারটা ক্যারি আউট করে আপনি একটা স্পেসিফিক এভিডেন্স ফাইন্ড আউট করেন, বাট নট অল অ্যাকশনস লিড টু এভিডেন্সেস। তো এখানে একটু তারা মিলাই ফেলেছিল। নাম্বার বি তে এসেছে ইভ্যালুয়েট দ্য ম্যাটার্স হুইচ শুড বি কনসিডার্ড
before Welford and company accepts the audit. আচ্ছা, again এখানে অডিট অ্যাকসেপ্ট করার আগে কি কি ম্যাটার্স, তো এই ম্যাটার্স গুলো যদি আপনারা আগে থেকে মুখস্থ করে যান তো ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যেরকম বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ওয়ার এবল টু অ্যাপ্লাই দেয়ার নলেজ অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাচিভ স্ট্রং মার্কস। স্ট্রং মার্কস অ্যাচিভ করার জন্য এই এরিয়াগুলো কোনো মতেই আপনারা মুখস্থ বা সাম কাইন্ড অফ মেমোরাইজেশন ছাড়া যাবেন না, কারণ দিজ আর চাঙ্ক নলেজ। এই পয়েন্টস গুলা 8টা 10টা 12টা যতগুলো পয়েন্টস আপনারা একত্র করতে পারেন অবশ্যই ভালো করে পড়ে যাবেন, কারণ এই এরিয়াগুলাতে আপনি তাড়াতাড়ি লিখে ফেলতে পারবেন, কোয়েশ্চেন তাড়াতাড়ি লিখে ফেলতে পারবেন। এখানে চিন্তা করার কোনো দরকার নাই, সিনারিওটা একটু পড়বেন, ওটার উপরে অ্যাপ্লাই করে করে আপনি আপনার নলেজটা তাড়াতাড়ি লিখে ফেলতে পারবেন। এখানে চিন্তা করার খুব একটা দরকার নাই। এখন এটা যদি আপনি মুখস্থ করে না যান এই এরিয়াস গুলা, তাহলে আপনার পুরো এক্সামটা আপনার খুব একটা প্রেশার, একটা পেইন হবে। So you need some areas of the exam, কিছু কিছু এরিয়া থাকতে হবে যেখানে আপনি you will feel good, you will feel মানে refreshed। হ্যাঁ, যে আচ্ছা এটা তো আমি সবই জানি, খাট 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 সব অ্যান্সার করে ফেলেন সুন্দর করে। ওকে, and then put your মানে stress on the questions which are really tough. So আপনি লাইফকে ইজি করে নেন, যে জিনিসগুলো মুখস্থ করে নেওয়া উচিত সেগুলো মুখস্থ করে ফেলবেন। পয়েন্টস গুলো অবশ্যই ওখানে সিনারিওর সাথে আপনাকে অবশ্যই সিনারিওতে অ্যাপ্লাই করে দেখাইতে হবে, সেটা ঠিক আছে। আমি লাস্টে আরো কিছু পয়েন্টস বলবো ওভারঅল। Question 3. This question was set at the later stages of audit completion. তো কোয়েশ্চেন 1 ছিল প্ল্যানিং স্টেজ, এটা মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন 1 ছিল প্ল্যানিং স্টেজ আর কোয়েশ্চেন 3 হচ্ছে একদম কমপ্লিশন স্টেজ। রিকোয়ারমেন্টসে কি চাওয়া হয়েছিল? ইউজিং দ্য ইনফরমেশন কন্টেইনড ইন এক্সিবিট 1, এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে এক্সিবিট 1, কিন্তু কোয়েশ্চেন 1 এ কিন্তু বলা ছিল ইউজিং ইনফরমেশন ফ্রম অল এক্সিবিটস, এখানে কিন্তু অল বলে নাই, এক্সিবিট 1 বলেছে। সো ইউ ক্যান কনফাইন yourself to exhibit 1. Comment on the completion matters to be considered in relation to the issues described and recommend further actions necessary before the auditor's report can be signed, and evaluate the implications for the auditor's report if no adjustments are made. তাহলে আমাদের অডিটরস রিপোর্টকে আমরা কিভাবে মডিফাই করব, কোয়ালিফাই করব, কোনটা করব, এক্সেপ্ট ফর করব নাকি এটা পারভেসিভ, এই জিনিসগুলো আমাদের জাজ করে অ্যানসারটা করতে হবে। So এখানে candidates should assess the appropriateness of accounting treatments. So এখানে স্ট্যান্ডার্ডস গুলো ঠিক মতন অ্যাপ্লাই করা হলো কিনা এদিকেও আমাদেরকে চেক করতে হবে যে ওখানে কোনো মিস্টেকস আছে কিনা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টসে কোনো সমস্যা থাকলো কিনা। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্যান্ডিডেটস হু রিমেইনড ফোকাসড অন অ্যাকশনস ওয়ার এবল টু স্কোর হাইলি। যারা অ্যাকশনস এর উপরে বেশি ফোকাস করেছে তারা বেশি মার্কস পেয়েছে। কেন? কারণ আপনি অ্যাকশনস এর উপরে ফোকাস করতে গেলে ফার্স্টে তো আইডেন্টিফিকেশন আপনার অবশ্যই হয়ে যাচ্ছে, আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করলেন, তো ওটা তো আপনার করতে হচ্ছে। যারা অ্যাকশনস এর কথা বলে প্রথমে আইডেন্টিফাই করেই ফেলে, সো আইডেন্টিফিকেশনের জন্য মার্কস তারা পেয়েই যাচ্ছে। এরপরে অনেক স্টুডেন্টস অ্যাকশনটা বলে না, আইডেন্টিফিকেশন বলে এটা প্রবলেম এটাই সমস্যা, ওকে, বাট তারপরে রেকমেন্ডেশন দেয় না, অ্যাকশনস গুলো বলে না। তো যারা অ্যাকশনস এর উপরে ফোকাস করলো তো তারা অবশ্যই অ্যাডিশনাল মার্কস পেল। তো
কিন্তু অনেক ক্যান্ডিডেটস কি করেছে, এখানে শুধু অডিট প্রসিজিয়ার লিস্ট আউট করে বসে আছে, এবং এই অডিট প্রসিজিয়ার গুলা অনেকগুলোই ফাইনাল স্টেজের প্রসিজিয়ার না, আগেই সেই প্রসিজিয়ার্স গুলা ক্যারি আউট হয়ে যায়। তো কমপ্লিশন স্টেজে এসে আবার সে আগের স্টেজের প্রসিজিয়ার্স মেনশন করে দিল, তাহলে তো সে মার্কস পাচ্ছে না। সেজন্য বলা হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ হুইচ স্টেজ অফ অডিট ইউ আর ইন। আপনি কমপ্লিশন স্টেজে যদি থাকেন তাহলে আপনি আগের স্টেজের কথা বলে তো আর হচ্ছে না, এটা মাথায় খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে পুরো অডিটের যে সিস্টেমটা শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টাও আপনার সামনে ক্লিয়ার হবে যে অডিট প্রসিজিয়ার্স এবং এই স্টেজে এগুলা বেশি ব্যবহার হয়, এই স্টেজে এগুলা করা হয়, ফাইনাল স্টেজে এই এই ধরনের প্রসিজিয়ার্স করা হয়, এবং কেন অফকোর্স স্টেজের কারণে প্রসিজিয়ার্স গুলা চেঞ্জ হয়ে যায়। তো তারা ওই প্রসিজিয়ার্স গুলা যেটা বলেছে সেটা অলরেডি ফাইলে আছে, ওয়ার্কিং পেপারসে অলরেডি আছে। সো তাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে এই ওয়ার্কিং পেপারসে যে প্রসিজিয়ার্স গুলো অলরেডি মেনশন করা আছে, তার মানে হচ্ছে প্রসিজিয়ার্স গুলো ক্যারি আউট করা হয়ে গিয়েছে, তাদের উচিত ছিল যে এখন করণীয় কি, এই বিষয়ে এখন অডিটটাকে ফাইনালাইজ করার জন্য কি কি করণীয় সেই বিষয়ে তাদের ফোকাস করা উচিত ছিল। এখানে দেখেন কথাটা বললো যে দিস distinction is important and candidates listing out procedures at this stage of completion, যে যারা লিস্টিং করলো শুধু, demonstrate a lack of understanding of the stages of an audit। এখান থেকে এক্সামিনার ধরে নিচ্ছে যে স্টেজেস অফ অ্যান অডিটের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং ল্যাক করছে, তারা ক্লিয়ার না। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটাকে আলাদা করে ইন আইসোলেশন অ্যাসেস ইচ মিসস্টেটমেন্ট ইন টার্ন মানে ওয়ান বাই ওয়ান, তারা প্রত্যেকটা মিসস্টেটমেন্ট ইন টার্ন ওয়ান বাই ওয়ান অ্যাসেস করেছে, যেটা উপরেও বলা হয়েছিল যে ওভারঅল একটা অ্যাজাম্পশন নেওয়া দরকার। তো এটা যদি করা হয় ওয়ান বাই ওয়ান তাহলে পারভেসিভনেস এর বিষয়টা আপনি বুঝতে পারবেন না। আপনি প্রত্যেকটা মিস্টেক আলাদা করে যদি ইফ ইউ লুক অ্যাট ইট, তো একটা মিস্টেক তো কোনো সময় পুরো স্টেটমেন্টকে পারভেসিভ করে দেয় না, মিস্টেকটা পারভেসিভ হয়ে যায় না। So of course you have to take into consideration a number of mistakes, এবং as a whole they render the financial statement useless। তো এই জন্য অনেকগুলো মিস্টেক একসাথে দেখারও আপনার যোগ্যতা থাকতে হবে। এই রিকোয়ারমেন্টটা কি ছিল? ইউজিং ইনফরমেশন এক্সিবিট 2 থেকে describe the auditor's responsibilities in relation to the other information presented with the audited financial statements and comment on the matters arising from the extract from the chairman's statement। So এটাও it was generally well answered। So এগুলা হচ্ছে অনেকটা পয়েন্ট বেসড, অর্থাৎ আগে থেকে শিখে যেতে পারবেন যে কি কি ধরনের ম্যাটার্স এবং কি কি ধরনের কমেন্ট, কি কি ইস্যুস থাকে, এগুলো আগে থেকে নোট ডাউন করে এগুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে থাকলে কোয়েশ্চেনে সিনারিওটা ডিফারেন্ট সিনারিও আসবে বাট একই ইস্যুস আসবে, ইস্যুস গুলা মোর অর লেস অনেক সিমিলার থাকে। বিতে ছিল assuming no changes are made to the chairman's statement। তো চেয়ারম্যানস স্টেটমেন্টে যদি কোনো চেঞ্জ না করা হয়, evaluate the implications for the completion of the audit and auditor's report।
তো এখানে বলা হচ্ছে যে চেয়ারম্যানস স্টেটমেন্ট এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না। চেয়ারম্যানস স্টেটমেন্টকে যদি মানে চেঞ্জ না করা হয়, অ্যাডজাস্ট করা না হয়, সেই ক্ষেত্রে আমাদের অডিট রিপোর্টে কি হবে? তো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে তাহলে আমরা অডিট রিপোর্টকে মডিফাই করি। বাট এগেন এই এরিয়াটা টপিকটা আপনাদের পড়ে যেতে হবে। তো এগুলা হচ্ছে সবই কম্পিটিশন স্টেজের টপিক, এবং এই টপিকটা হচ্ছে রিলেটেড টু অডিটরস চেয়ারম্যানস স্টেটমেন্ট। তো এখানে এইটা নিয়ে একটু কথা বলি যে কনক্লুশন, ক্যান্ডিডেটস হু আর সাকসেসফুল ইন দ্য AAA এক্সাম আর এবল টু ডেমনস্ট্রেট দেয়ার কম্পিটেন্স অ্যান্ড স্কিলস ইন 4 areas। তো 1 নাম্বার এরিয়া হচ্ছে দে হ্যাভ a good level of technical knowledge including financial reporting knowledge। তো এটা হচ্ছে আপনাদের SBR এর যে নলেজটা, স্ট্যান্ডার্ডস এর যে নলেজটা, হ্যাঁ এটা তো অবশ্যই একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকতেই হবে। একদমই যদি স্ট্যান্ডার্ডস এর রিলেটেড নলেজ না থাকে তাহলে স্ট্যান্ডার্ড রিলেটেড যে কোয়েশ্চেন গুলো থাকে, স্ট্যান্ডার্ড ইন্টেন্সিভ যে কোয়েশ্চেন গুলো থাকে, যে কোয়েশ্চেনটা থাকে সেখানে ধরা খেয়ে যেতে পারেন। কারণ যদি আপনি স্ট্যান্ডার্ডটা একদমই না জানেন সেক্ষেত্রে আপনি কথা বলতে আপনার কষ্ট হবে। 1 নাম্বার গেল, স্ট্যান্ডার্ডস গুলো জানতে হবে। স্ট্যান্ডার্ডস দেখবেন ক্যাপলান স্টাডি টেক্সটে স্ট্যান্ডার্ড গুলো একটা আলাদা চ্যাপ্টার করে দেওয়া আছে, যে সেখানে AAA তে কোন স্ট্যান্ডার্ডস গুলা এবং স্ট্যান্ডার্ডের কোন অংশটা বেশি আসে বা বেশি ইম্পর্টেন্ট। তো ক্যাপলান স্টাডি টেক্সটে একটা চ্যাপ্টারই আছে AAA এর বই, কিন্তু SBR এর স্ট্যান্ডার্ডস গুলো ওখানে মেনশন করা আছে। সো অ্যাটলিস্ট ওই স্ট্যান্ডার্ড গুলো ভালো করে তো অবশ্যই পড়া উচিত। নাম্বার 2 হচ্ছে they are able to apply this knowledge to the specific circumstances of the scenario। এটা তো আমরা জানি যে সিনারিওতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন অনেকে হয়তো এই জিনিসটা বারবার শোনার পরেও এটা হয়তো স্টিল তারা বুঝে ওঠে না, হতে পারে যে সিনারিওর সাথে অ্যাপ্লাই করতে হবে। যে আপনি শুধু বললেন যে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা এরকম এরকম এরকম, কিন্তু সিনারিওর সাথে অ্যাপ্লাই করতে হবে যে সিনারিওতে ওটা অ্যাপ্লিকেশনটা এইভাবে করা হয় নাই, অন্যভাবে করা হয়েছে, ওটা মেনশন করতে হবে যে স্ট্যান্ডার্ডটা এইভাবে অ্যাপ্লাই করা উচিত কিন্তু সিনারিওতে এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে। এই যে এই পার্টটা হয়তো অনেকেই মিস করে, কারণ তারা মনে করতেছে যে সিনারিও তো সামনেই আছে, এটা তো রিপিট করার আমার দরকার নাই। এক্সামিনারও জানে সিনারিও কি, আমিও জানি, এবং আমরা দুজনেই জানি আমরা কি সম্পর্কে কথা বলছি। তো আমি ক্যান্ডিডেট হিসেবে যখন বললাম যে স্ট্যান্ডার্ড আমাদেরকে এইভাবে কাজ করতে বলে, অটোমেটিক্যালি এটা মিন করে যে সিনারিওতে যেটা বলা হয়েছে সেটা ভুল, কিন্তু আমাকে ওটা বলতে হবে। আমি অ্যাসিউম করে নিলে হবে না, আমাকে বলতে হবে যে কিন্তু সিনারিওতে এইভাবে এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে, যদি ওটা সিনারিওতে লেখাই আছে। এই হইতেছে ছোট্ট একটা মিস্টেকের কারণে বড় একটা আপনার ডিফারেন্স হয়ে যাচ্ছে, যে আপনি অ্যাপ্লাই করছেন না, এক্সামিনার মনে করে নিবে আপনি অ্যাপ্লাই করলেন না। আপনি মনে মনে অ্যাপ্লাই করছেন বা হচ্ছে ইনডাইরেক্টলি ইমপ্লাইড ওয়েতে অ্যাপ্লাই করেছেন, মানে ইউ অলসো নো এন্ড হি অলসো, দ্য এক্সামিনার অলসো নোজ, কিন্তু আপনি লিখেন নাই। তো বি কেয়ারফুল, এটা লিখতে হবে। 3 নাম্বার হচ্ছে they carefully read and address each of the specific requirements। তো প্রত্যেকটা রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ারমেন্টের মধ্যে অনেকগুলা পার্ট থাকে, অনেকগুলা সেকশন থাকে, অ্যাকশন চাচ্ছে, আবার হয়তো আরেকটা রেকমেন্ডেশন চাচ্ছে, বা যেভাবেই হোক প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ওখানে যেগুলো চাচ্ছে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনাকে অ্যাড্রেস করতে হবে, মানে ওটা অ্যান্সার করতে হবে। সো কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে যে কোন 2টা বা 3টা জিনিস চাওয়া হচ্ছে, তো ওই 3টা জিনিসই আপনাকে অ্যান্সার করতে হবে। 4 নাম্বার যেটা হচ্ছে দে টেক টাইম টু থিঙ্ক অ্যান্ড প্ল্যান দেয়ার অ্যান্সার্স অ্যান্ড ম্যানেজ দেয়ার টাইম ওয়েল। প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্টের একটাই মন্ত্র, সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে এই পার্টের মধ্যে কত মার্কস, ধরলাম যে 10 মার্ক, তাহলে প্রত্যেক মার্কের জন্য 1.8 মিনিটস,
তাহলে 10 মার্ক এই পার্টের জন্য ম্যাক্সিমাম আমি এখানে 18 মিনিট, ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম এবং মিনিমাম 18 মিনিট আমি দিব। এবং এটা আমাদের যদি স্টপ ওয়াচের সিস্টেম থাকতো তাহলে স্টপ ওয়াচ ইউজ করতে পারতেন। আদারওয়াইজ যেভাবে হোক প্র্যাকটিস করে যাবেন, যাতে এক্সামিনেশন হলের ঘড়িটা দেখে দেখে আপনি আপনার আগের থেকেই প্র্যাকটিস থাকতে হবে যে হ্যাঁ কোয়েশ্চেন 1 এত মার্কস, বা কোয়েশ্চেন 1 যদি 50 মার্কস হয় তাহলে এত সময়ের মধ্যে আমার কোয়েশ্চেন 1টা শেষ হয়ে যাবে। তো আপনি এইভাবে হিসাব করে আগের থেকে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে এক্সাম হলে গিয়ে আবার ঘড়ির ক্যালকুলেশন না করা শুরু করে দেন যে আমি শুরু করলাম কয়টায়, কয় মিনিট হলো। তো কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রাউন্ডেড ফিগার্স আসে না, কোনো সময় দেখা যাচ্ছে 17 মিনিট বা 18 মিনিটের একটা কোয়েশ্চেন, কথার কথা। তো এখন 18 মিনিট আপনি যদি ঘড়িতে ক্যালকুলেট করা শুরু করেন তাহলে ওখানেই তো আপনার সময় চলে যাবে, সময় হিসাব করতে সময় চলে যাবে। তো তার মানে এটা অবশ্যই একটা প্র্যাকটিসের বিষয় আছে, বাট আপনাকে এটা মেনটেন করতে হবে, যে হ্যাঁ 10 মার্ক তার মানে 18 মিনিট এটা। তো 18 মিনিটের 1 মিনিটও বেশি দিবেন না। আপনি যখনই ঘড়ি দিয়ে তাকাইলেন যে 18 মিনিট মানে হচ্ছে মেবি লেটস সে 4:18 তে 18 মিনিট শেষ হয়ে যাবে, কথার কথা। তো 4:18 যখনই হবে আপনি কলমটা ছেড়ে দিয়ে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবেন। এটা আসলে প্র্যাকটিস করে যেতে হবে। তো এটা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাজ এ হোল না, বরং কোয়েশ্চেনের পার্টে এইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন শেষ পর্যন্ত লাস্ট কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন 3 এর লাস্ট পার্টটা হয়তো বা 5 মার্ক, সেই 5 মার্কের জন্য 9 মিনিট এটাও আপনার হাতে থাকবে। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা পার্টে কোয়েশ্চেন 1-এ এক গাদা পার্ট, কোয়েশ্চেন 2-তে কয়েকটা পার্ট, কোয়েশ্চেন 3-তে কয়েকটা পার্ট, শেষ করতে করতে লাস্ট পার্টে যে আপনার 5 মার্কের 9 মিনিট, দেখবেন এই 9 মিনিট কবে আগেই শেষ হয়ে গেছে। কোয়েশ্চেন 1 এর প্রথম পার্ট 1টা মিনিট বেশি নিয়েছে বা 2টা মিনিট বেশি নিয়েছে, সেকেন্ড পার্টও 1-2 মিনিট বেশি নিল। আসলে কোয়েশ্চেন 1-এ 1-2 মিনিট বেশি না, আরো অনেক বেশি নেয়। তো হুইচ মিনস বুঝতেই পারছেন যে শেষের জন কিছুই পাবে না। 5 মার্ক কেন, 10 মার্কও যদি থাকে 10 মার্ক সে ফুল 18 মিনিটস পাবে না, কারণ প্রত্যেকটা পার্টে আপনি যদি 2-3-4 মিনিট 5 মিনিট করে এক্সট্রা নিয়ে ফেলেন তাহলে 18 মিনিটস অনেক আগেই শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন 3 শেষ করার আগেই 18 মিনিটস শেষ হয়ে যাবে। যেটা হয়ে থাকে সব সময় যে লাস্ট কোয়েশ্চেনে কোনো টাইম থাকে না, 10 মিনিট বাকি অনলি। সো 10 মিনিটের মধ্যে স্টুডেন্টরা কোনো মতে লিখে চলে আসে। এইটা একটা প্র্যাকটিসের বিষয়। তো ট্রিপল এ এরকম না যে আপনি অ্যাটেম্প্ট করছেন সেকেন্ড টাইম, হয়তো থার্ড টাইম, ফোর্থ টাইম অ্যাটেম্প্ট করছেন, এরকম আপনার মনে হচ্ছে যে স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্টদের কমপ্লেইন এটাই থাকে যে আমি কেন পাস করলাম না, আমার কি সমস্যা হলো এটাই তো আমি বুঝতে পারছি না। তো সমস্যা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট, আপনি কি ঠিক মতন করেছেন কিনা, এটা একটা অ্যাসপেক্ট। বেশিরভাগ স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা থাকে। তো 3-4 বার অ্যাটেম্প্ট দেওয়ার পরেও ওই জিনিসটা ফাইনালি ঠিক করা হয় না। তো এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি, কেন আপনি পাস করছেন না, আপনি যেভাবে আমি বলি প্র্যাকটিস করার সময় আপনি একটা অ্যান্সার লিখবেন, ফার্স্টে নিজের মতন করে লিখবেন, এরপরে এক্সাম কিটের অ্যান্সার কিংবা ফার্স্ট কোয়েশ্চেন্স এর যে অ্যান্সার দেওয়া আছে এটার সাথে পয়েন্ট বাই পয়েন্ট মিলাবেন। দেখবেন যে ওখানে 10টা পয়েন্টের জায়গায় 15টা পয়েন্ট লেখা আছে, নো প্রবলেম, কিন্তু যেই পয়েন্টগুলো ওরা মেনশন করেছে ওই পয়েন্টগুলো আপনি কি ওদের মতন করে মানে কমপ্লিটলি মেনশন করেছেন কিনা, নাকি আপনার ল্যাঙ্গুয়েজে কোনো ঘাটতি থাকলো বা পয়েন্টের এলাবোরেশনে হয়তো ঘাটতি থাকলো। আপনি যেরকম রিস্কের অ্যান্সার যখন করবেন আপনাকে ফার্স্টে ওখানে ফ্যাক্ট, যেটা যেটা ঘটনা ঘটেছে, যেটা ট্রিটমেন্ট করা হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হয়। তো আপনি দেখবেন যে অ্যান্সারে, এক্সাম কিটের অ্যান্সারে দেখবেন যে ওরা কিন্তু আইডেন্টিফাই করেছে। আপনি খেয়াল করার চেষ্টা করেন যে আপনি কি আইডেন্টিফাই করেছেন কিনা যে সিনারিওতে এই কাজটা করা হয়েছে, এটা কি আপনি বলেছেন, নাকি শুধু ধরে নিয়েছেন যে এটা তো ওখানে লেখাই আছে, এক্সামিনার তো জানে, আমিও জানি, তো আমি অ্যান্সার করব কি যে এটার সমস্যাটা কি, ওখানে চলে গেলাম, আমি ওটা আইডেন্টিফাই করলাম না। তো এরকম করলে হবে না, আপনাকে ওখানে হাতে কলমে আপনাকে ওখানে লিখে দিতে হবে যে এই ঘটনাটা ঘটেছে, এই ট্রিটমেন্টটা করা হয়েছে। 1 নাম্বার গেল। 2 নাম্বার বলবেন যে এটা ট্রিটমেন্ট কি করা উচিত ছিল, অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ড রিলেটেড কথা বলবেন যে স্ট্যান্ডার্ড আমাদেরকে বলে এরকম এরকম এটা করা উচিত।
এবং 3 নাম্বার আপনি বলবেন যে এখন করণীয় কি, রেকমেন্ডেশনটা দিবেন যে এটাকে রেকটিফাই করতে হবে বা করণীয় কি রেকমেন্ডেশনটা দিবেন। তো দেখেন 3টা আলাদা পয়েন্ট হয়ে গেল। তো এক্সাম কিটে কিন্তু 3টা জিনিস মেনশন করা থাকবে, আপনাকে খেয়াল করতে হবে আপনিও কি 3টা জিনিস মেনশন করেছেন কিনা। সো এক্সাম কিটে অবশ্য 3টা জিনিস খুব স্পেসিফিক্যালি সেপারেট ভাবে বলা থাকে তা না, কথাটা মিশানো থাকে এক্সাম কিটে এবং পাস্ট এক্সাম অ্যান্সারসে কথাটা মিশানো থাকে। ফ্যাক্টও ওখানে মেনশন করা থাকবে, অ্যাকশন মেনশন করা থাকবে এবং স্ট্যান্ডার্ড যেটা করণ মানে যেটা হওয়া উচিত ছিল সেটাও মেনশন করা থাকবে, বাট মিশানো থাকে। তো আপনার মিশানোর দরকার নাই, আপনি আলাদা আলাদা করে মেনশন করবেন যাতে করে এক্সামিনাররা আপনার পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারে যে আপনি এখানে 3টা পয়েন্ট লিখেছেন, সো আপনাকে 3টা মার্ক দিয়ে দিবে বা অ্যাটলিস্ট 2 বা 2.5 মার্ক আপনাকে দিয়ে দিবে। আপনি মিশানোর চেষ্টা করবেন না, কারণ এক্সামিনাররা আপনার পয়েন্টটাকে মিস করে ফেলতে পারে, সো আপনি মার্কস মিস করবেন। তো এই AAA তে আমার আলটিমেট ফাইনাল অ্যাডভাইস হচ্ছে যে আপনারা এক একটা অ্যান্সার লিখবেন, এরপরে এক্সামিনার যে অ্যান্সারটা বা এক্সাম কিটের মধ্যে যে অ্যান্সার সেটার সাথে আপনার পয়েন্ট বাই পয়েন্ট মিলাবেন এবং প্রত্যেকটা পয়েন্টের এলাবোরেশনটা ম্যাচ করবেন। ম্যাচ করে আপনাকে বের করতে হবে যে আপনি ওখানে কোন কথাটা আপনার লেখা হলো না, কোন কথাটা লেখা হলো না। এক্সামিনার হ্যাঁ, এবং এক্সাম কিটে অনেক বেশি এলাবোরেশন করা থাকে, অর্থাৎ অনেক বেশি মানে অনেক ওয়ার্ডস ব্যবহার করে এবং অনেক বেশি এক্সপ্লেনেশন করে। তো আপনার বেশি ওয়ার্ডস ইউজ করতে হবে সেটা না, কিন্তু ওখানে যে পয়েন্টস গুলা মেনশন করা হয়েছে সেই 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট তো আপনাকে মেনশন করতেই হবে। আপনি করবেন ছোট ভাষায়, কিন্তু পয়েন্টস আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। আপনি ছোট ভাষায় করবেন, এলাবোরেট করবেন না, অর্থাৎ অনেক বেশি ডিসকাস করতে যাবেন না, ছোট ভাষায়। বাট 3টা পয়েন্ট মানে 3টা পয়েন্টই আসতে হবে। তো এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ, যে ওখান থেকে বোঝা যে এক একটা পয়েন্ট যেটা অর্থাৎ এক একটা ইস্যু, এই ইস্যুর উপরে ওখানে 3টা পয়েন্ট থাকার কথা। তো 3টা পয়েন্ট আপনাকে বের করতে হবে, এক্সাম কিটের অ্যান্সার থেকে 3টা পয়েন্ট বের করতে হবে এবং আপনি সেটা মেনশন করেছেন কিনা সেটা চেক করবেন এবং অবশ্যই আপনার অনেক পয়েন্টস মিস যাবে, নো ডাউট। তো সেকেন্ড টাইম আপনি আবার লিখবেন। তো আমার ফাইনাল অ্যাডভাইস হচ্ছে ফার্স্ট টাইম লিখে এক্সাম কিটের সাথে ম্যাচ করবেন এবং তারপরে সেকেন্ড টাইম লিখে দেখবেন আপনার কোনো ইমপ্রুভমেন্ট হলো কিনা। এই ইমপ্রুভমেন্টটাই আপনাকে অ্যাডিশনাল মার্কস দিবে এক্সামে। আর যদি এই কাজটা আপনি না করেন দেন ইমপ্রুভমেন্ট তো হবে না, আপনি উইদাউট প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট হবে না, আসলে হবে না। আপনি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এভাবে পরীক্ষা দিয়েই যাবেন, কিন্তু দেখা যাবে যে পাস হচ্ছে না। তো আপনাকে অবশ্যই ইমপ্রুভমেন্টটা করে নিতে হবে, করে নিতে হবে। মানে এটা আপনি চোখে দেখবেন যে হ্যাঁ আমি আমার ফার্স্ট অ্যান্সারে এই কয়টা কথা আমার লেখা হয় নাই, হ্যাঁ এই ইস্যুর এই পয়েন্টটা লেখা হয় নাই, ফ্যাক্টটা লেখা হয় নাই, কিন্তু আমি সেকেন্ড টাইম যখন লিখলাম তখন আমি ফ্যাক্টটা আমি মেনশন করলাম। তো আপনি যখন 1 2 3 4 4টা 5টা এরকম আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন দেখবেন যে পয়েন্টস গুলো রিপিট হয়, এথিক্স এর কোয়েশ্চেন যখন আপনি 3টা কোয়েশ্চেন করলেন দেখবেন যে থার্ড নাম্বার কোয়েশ্চেনে যে পয়েন্ট গুলো আসছে 80% 90% অলরেডি অন্যান্য এথিক্স এর কোয়েশ্চেনে সেম পয়েন্টস ছিল, সেম ইস্যুস ছিল, সেম পয়েন্টস ছিল। তো আপনি ওই পয়েন্ট গুলো আপনার মাথায় গেঁথে যাবে যে যখনই এথিক্স এর কোয়েশ্চেন আসে তখন পয়েন্টস গুলো মোর অর লেস এরকম হয়, আপনার সেটা আপনার আয়ত্তে চলে আসবে। Then it becomes easy for you to put down the points on the answer script in the exam hall. তো আমি এটা বলেই শেষ করছি যে প্র্যাকটিস রাইটিং ইচ কোয়েশ্চেন মোর দ্যান ওয়ান্স। তো আশা করি ইউ উইল বি বেনিফিট ফ্রম দিস এবং ফ্রম LCBS ঢাকা আমি বিদায় জানাচ্ছি and best of luck for your coming exams and Allah Hafiz.